আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন লাইভ ক্লাসের তৃতীয় পর্বে। আজকের বিষয় ফটোশপ ট্রেনিং ফর ওয়েব ডিজাইন অ্যান্ড পিএইচডি অ্যানালাইজ। এখন আপনি যদি আপনার ফটোশপে কোনো একটি ইমেজের নির্দিষ্ট অংশকে কেটে নিতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, উপরের 2 নম্বর আইকনে CS6-এ 2 নম্বরে মার্কিউ টুল নামে একটি টুল আছে, যেটি আপনি কিবোর্ডে এম চেপে সরাসরি ওপেন করতে পারেন। আপনাদের এই কিবোর্ড কমান্ডগুলো লিখে নেওয়ার কোনো দরকার নেই, সেগুলো এডিটে গিয়ে কিবোর্ড শর্টকাটে গেলেই আপনারা কিবোর্ডের সমস্ত ডিটেলস এখানে পাবেন শর্টকাট। এছাড়াও আপনি যদি মাউস পয়েন্টার নিয়ে যান, সেক্ষেত্রে ব্রেকেটে যেমন এখানে লেখা আছে মুভ টুল এবং ফার্স্ট ব্রেকেটের ভিতরে ভি লেখা আছে, তার মানে এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে ভি। আমারও সবগুলো কিবোর্ড শর্টকাট মনে নাই, আমি অ্যাকচুয়ালি দেখেই বলতেছি। যেমন এখানে মার্কিউ টুলের কিবোর্ড শর্টকাট হচ্ছে এম। তো আপনাদের এগুলো আসলে সফটওয়্যারটি ব্যবহার করার ক্ষেত্রেই আপনারা বুঝতে পারবেন। যেমন এখানে মার্কিউ টুলটা যদি আমি সিলেক্ট করি, এখানে আমার 4 ধরনের মার্কিউ টুল আসতেছে। এর মধ্যে আমার 2টি মার্কিউ টুল সবচাইতে বেশি লাগবে, সেটি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এবং আরেকটি হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। এখন আমি যদি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট করে মাউসের বাম পাশে প্রেস করে আমি যদি ড্র্যাগ করি নিচের দিকে, তাহলে দেখা যাচ্ছে যে একটি নির্দিষ্ট পরিমাণ জায়গা সিলেক্ট হচ্ছে। আচ্ছা, এটি আপনাদের জন্য খুব ভালো হবে যদি আমি একটি পিএইচডি ওপেন করে সেটি দেখাই। এজন্য আমি একটি পিএইচডি ওপেন করতেছি। যেমন মনে করুন এটা একটা পিএইচডি, মনে করার দরকার নেই, এটা আসলে একটা পিএইচডি। এখন এই পিএইচডিটা হচ্ছে একটি ফটোশপ ডকুমেন্ট, একটা ওয়েবসাইটের বাহ্যিক রূপ, একটি ওয়েবসাইটের ইউআই ডিজাইন এখানে দেখা যাচ্ছে। ওকে, এখন এই ওয়েবসাইটটাকে আমার কোডিং করে তৈরি করতে হবে। প্রথমে আমাকে কি করতে হবে? প্রথমে আমাকে এই পিএইচডিটাকে নিয়ে খুঁটিনাটি সমস্ত বিষয় জুম করে ভালো করে দেখে নিতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেজন্য প্রথমেই জুম টুলটাকে সিলেক্ট করে এটাকে 100% করে নিন। আপনি কখনোই পিএইচডি চেক করার জন্য পিএইচডিকে ওপেন করে 100%-এর উপরে ওপেন করবেন না। জাস্ট 100%-এ কেমন দেখা যায় সেটা খেয়াল করুন। তারপর আপনার ওয়েবসাইটের পিএইচডি ডিজাইনটি 100% জুমিংয়ে ওপেন করার পর শিফট চেপে অথবা আপনি সরাসরি এখানে যে হ্যান্ড টুল আছে সেটা সিলেক্ট করে মুভ করে সেটি দেখতে পারেন। আপনি জাস্ট শুধু সেটিকে চাপ দিয়ে মুভ করেন, তাহলেই দেখতে পাবেন আপনার পিএইচডিটি প্রতিটি এলিমেন্টকে আপনি আলাদা আলাদাভাবে দেখতে পারেন। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার কালারগুলো কি হবে, আমার টেক্সটগুলো কোথায় কোনগুলো বসবে, আমার কয়টা ইমেজ এখানে আছে। আমি একটা ওয়েবসাইট সম্পর্কে একটা বেসিক ধারণা প্রথমেই পাচ্ছি পিএইচডিটা দেখে। এবং আমি যখন এটার মার্কআপ করব, তখন এজন্য অবশ্যই আমাকে সেটির জুমিংটা কমিয়ে নিয়ে আমাকে বুঝতে হবে যে এখানে কয়টা এরিয়া, কয়টা এলিমেন্ট, কয়টা কলাম, কয়টা রো, এগুলো আমার খুব সহজেই বোঝা সম্ভব হবে যদি আপনি জুমিংটা 33% বা আরও একটু কমিয়ে নেন। কারণ এখন আমার ডিজাইনটা দেখা দরকার নেই, আমি একটা মার্কআপ করব। তাহলে আমি এই বিষয়টা PHP to HTML আরও ভালোভাবে বোঝাবো, তাই আমি এই জিনিসটা এখন দেখাচ্ছি না। ওকে, এখন আমি চাচ্ছি যে এখানে আমার একটা লোগো আছে, এখানে একটা, আচ্ছা আমি সহজ একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে যেমন এখানে একটা, এখন আমি আমার এই পিএইচডি থেকে আমি চাচ্ছি যে এই যে মানুষের মতো যে আইকনটি আছে এটি আমার ব্যবহার করতে হবে। তো এজন্য প্রথমে আমি আমার ইমেজটিকে 100% করে নেই এবং
আমাকে দেখতে হবে যে এই ইমেজটি আসলে কতটুকু অংশ জুড়ে আছে। এখন আমি যদি এই ইমেজটাকে সঠিকভাবে নিতে চাই, সঠিকভাবে সিলেক্ট করতে চাই, এক্ষেত্রে আমার অবশ্যই এই লেয়ারটিকে খুঁজে বের করতে হবে। এই বিষয়গুলো আমি PhD2HTML এ দেখাবো। আমি মূলত মার্কিউ টুলটাকে যেহেতু ফোকাস করে জিনিসটাকে বুঝাচ্ছি, তাই আমি ধরে নিলাম এটার এই অংশ থেকে এই অংশ পরিমাণ আমি সিলেক্ট করব। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে আমার ডান পাশে একটু অংশ বেশি আছে এবং বাম পাশে একটু অংশ বেশি আছে এবং ডান পাশে একটু অংশ কম আছে। আমি ইচ্ছে করলে ডান পাশের অংশ কমাতে এবং বাড়াতে পারি, কিন্তু আমি বাম পাশের অংশটি চেঞ্জ করতে পারছি না, কারণ সেটি একটি নির্দিষ্ট জায়গা থেকে এই রেক্টেঙ্গুলার মার্কিউটা ওপেন হচ্ছে। এখন যে নির্দিষ্ট অক্ষ থেকে এটি আসছে সেখান থেকে আপনি কত পরিমাণ উইডথ নিচ্ছেন, কত পরিমাণ হাইট নিচ্ছেন সেটি ডিসপ্লেতে শো করছে। তার মানে আমি যদি এখানে আমার আগের একটি ডকুমেন্টের আমি সাপোজ ধরে নিচ্ছি এরকম একটি কালার। এখন এই কালার থেকে আমি একটি নির্দিষ্ট পরিমাণ অংশ সিলেক্ট করব। তাহলে সেক্ষেত্রে আমাকে মার্কিউ টুলটা সিলেক্ট করতে হবে এবং সুন্দরভাবে সেটি সিলেক্ট করতে হবে, এবং এইভাবে আপনি সূক্ষ্মভাবে প্রতিটা জিনিস সিলেক্ট করে তারপর সেটিকে নিয়ে কাজ করতে পারেন। এখন সিলেক্ট করা মানেই যে এটা কেটে ফেলবেন বা সিলেক্ট করা মানেই যে এটাকে কপি করবেন, এটা না। আপনাকে ডিজাইনের বিভিন্ন সময়ে সিলেক্ট করা লাগতে পারে বিভিন্ন ইফেক্টের একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট পরিমাণে ইফেক্ট দেওয়ার জন্য। এখন এটা যদি আপনি রাউন্ড আকারে চান তাহলে অবশ্যই সেটা রাউন্ড অংশ এখানে যেটা আছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল সিলেক্ট করে আপনাকে রাউন্ড একটি সিলেক্ট অংশ নিতে হবে এবং সেখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। এখন একটি সুন্দর জিনিস যেটা আমি আমার অনেক কাজে লাগে, যেমন এটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন। সাপোজ আমি এখান থেকে একটি অংশ সিলেক্ট করেছি, তার মানে কি এখন যদি আমি Ctrl+X চাপি আমার ভিতরের অংশটুকু কেটে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে আমি যতটুকু অংশ সিলেক্ট করেছি সেটুকুই থাকবে, বাকি অংশ চলে যাবে। তাহলে কি করতে হবে? জাস্ট শুধু সিলেক্টে গিয়ে ইনভার্সে ক্লিক করুন অথবা শিফট Ctrl+I একসাথে চাপতে হবে, যেমন Ctrl+Shift+I। এখন দেখা যাচ্ছে যে আমার সিলেক্টকৃত অংশের এরিয়া পরিবর্তন হয়ে গেল, এবং এখন যদি আমি কেটে ফেলি তাহলে দেখা যাচ্ছে বাইরের অংশটুকুই চলে গেল, ভিতরের অংশটুকুই থাকলো। এই জিনিসটা অত্যন্ত দরকারি ডিজাইনের ক্ষেত্রে। অনেক সময় আপনার খুব সুন্দরভাবে পুরো জিনিসটাকে সিলেক্ট না করে সিম্পলি আপনি যতটুকু রাখতে চান সেই অংশটুকু সিলেক্ট করে ইনভার্স সিলেক্টের মাধ্যমে আপনি খুব সহজেই সেই অংশটুকু মুছে ফেলতে পারেন, সেই অংশটুকু কপি করতে পারেন, সেই অংশটুকু বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। আশা করি ইনভার্সের যে বিষয়টা এটা আপনারা বুঝতে পেরেছেন, এবং আমি এই যে এখন মেনুর যে ভিতরের ফিচারগুলো একটা একটা করে আস্তে আস্তে আমি বোঝানোর চেষ্টা করছি। ওকে, তারপর আরেকটা জিনিস, আপনি যখন ফটোশপে কোনো একটি ডিজাইন করবেন সেক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে। কালারের জন্য ফটোশপে যে কালার পিকারটা দেওয়া আছে ডিফল্টভাবে ব্ল্যাক এবং হোয়াইট দুইটা স্তরের কালার এখানে দেওয়া থাকে, ব্ল্যাক এবং হোয়াইট। আপনি চাইলে আমি এখন লাল আর সবুজ নিয়ে কাজ করব, তাহলে আমি এখানে কালো অংশ সিলেক্ট করে আমি লাল অংশটুকু নিয়ে নিলাম, এবং জাস্ট এখানে যে একটা এরো আছে সেই এরোতে ক্লিক করলে আমার কালার
যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা সুইচ হয়ে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে, এবং এখান থেকে সিলেক্ট করে আমি গ্রিনটা নিতে পারছি। তার মানে এখন আমার কালার মোড গ্রিন অ্যাক্টিভ। আমার আবার লাল দরকার হবে যখন, আমি আবার এটাকে সুইচ করে নিয়ে লাল সিলেক্ট করব। আমি আবার যখন দরকার হবে আমি এটাকে চেঞ্জ করতে পারবো। তার মানে সুইচ ফর গ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার, এই ফিচারটির মাধ্যমে আপনি খুব সহজেই কালারকে ব্যবহার করতে পারেন। আপনি কালারটি এখানে নিয়ে রাখতে পারেন, দুটো কালার। আর যদি ডিফল্ট কালার ব্যবহার করতে চান, জাস্ট শুধু বাম পাশের এই যে এরো আইকনটা আছে ডিফল্ট, সেখানে ক্লিক করলে কালো এবং সাদা চলে আসবে। এটা একদমই এক বেসিক জিনিস, কিন্তু কাজের সুবিধার ক্ষেত্রে এটা অত্যন্ত দরকারি একটা জিনিস। তো এখন যে জিনিসটি দেখাবো, আমি আমার ফটোশপ ডকুমেন্টে আমি একটু অ্যাডভান্স বিষয়ে চলে যাচ্ছি, বাটন তৈরি করব। আমার ওয়েবসাইটে বিভিন্ন সময় বাটন দরকার হতে পারে। আমি কিভাবে খুব সহজে বাটন তৈরি করতে পারি। আচ্ছা, আপনারা চাইলে স্টেপগুলো না লিখে নেওয়ার দরকার নেই, আপনারা টিউটোরিয়ালে দেখতে পাবেন ডাউনলোড করে। আচ্ছা, বাটনের জন্য প্রথমে আমি একটি নতুন ডকুমেন্ট নিচ্ছি, যেটার সাইজ দিচ্ছি আমি একটা ইউএস পেপারের, ইন্টারন্যাশনাল পেপারের, যেটার সাইজ হবে আমার একটা A4 কাগজ। আমি A4 কাগজের ভিতরেই কাজটা করব, এবং ব্যাকগ্রাউন্ডটা হবে অবশ্যই ট্রান্সপারেন্ট। ওকে, তার মানে এটি হচ্ছে আমার একটি A4 সাইজের ডকুমেন্ট, যেখানে আমি বাটন তৈরি করব। শুধু একটা না, আমি বেশ কয়েকটা বাটন এখানে তৈরি করতে পারবো। আচ্ছা, এখন আমি বাটনটা তৈরি করার জন্য প্রথমে সাপোজ আমি অন অফ বাটন তৈরি করব। আচ্ছা, অন অফ বাটন তৈরি করার ক্ষেত্রে প্রথমে আপনাকে বাটনের যে শেপ আছে সেই শেপ অনুযায়ী আমি প্রথমেই লেয়ারের বিষয়টাকে আগে ক্লিয়ার করে দেই। আমি যে ডকুমেন্টে কাজ করছি সেটার লেয়ার এখানে দেখা যাচ্ছে নাম্বার অনুসারে, এটা হচ্ছে লেয়ার 1। তার মানে এই লেয়ার 1-এ এখন যা কাজ করবেন সেটা এইখানে থাকবে। আপনি যদি চান যে আরও লেয়ার নেবেন, সেক্ষেত্রে লেয়ারে গিয়ে নিউয়ে গিয়ে নতুন লেয়ার ইনসার্ট করতে পারেন। এখানে লেয়ার 2 চলে আসলো। আপনি যদি চান এখানে নিচে সিম্পলি এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার, এই অপশনে ক্লিক করলেই নতুন লেয়ার নিতে পারেন। এভাবে শুধু একটা না, যতগুলো ইচ্ছা ততগুলো লেয়ার নিতে পারবেন। ওকে, এখন আমি চাচ্ছি লেয়ারগুলো মুছে ফেলতে, সেক্ষেত্রে সিম্পলি এখানে ডিলিটের জন্য একটা ডাস্টবিনের মতো একটি অপশন আছে, সেখানে লেখা আছে ডিলিট লেয়ার। এগুলো ক্লিক করলেই আপনার ডিলিট হয়ে যাবে, অথবা আপনি কিবোর্ড থেকে সরাসরি ডিলিট প্রেস করেও লেয়ারগুলো ডিলিট করতে পারেন। ওকে, এখন আপনি চাইলে কোনো একটি ডিজাইন করার ক্ষেত্রে অনেকগুলো লেয়ার নিতে পারেন, এবং প্রত্যেকটা লেয়ারেই এক একটি স্বতন্ত্র ডিজাইন থাকবে। তাহলে সুবিধা হচ্ছে, আমি যখন এই পিএইচডিটা ভবিষ্যতে এটাকে নিয়ে কাজ করব, তখন অনেকগুলো লেয়ার থাকবে, এবং অনেকগুলো লেয়ার থাকার কারণে আমি ইচ্ছে মতো মডিফাই করতে পারবো। কীরকম, যেমন আমি এখানে একটি টেক্সট লিখছি, টিতে প্রেস করলে আপনি যে কোনো কিছু লিখতে পারবেন। এখানে আমি লিখছি, আচ্ছা, আমার এই টেক্সটটিকে আমি এই লেয়ারের ভিতরে লেখার কারণে আমার লেয়ার টাইপ চেঞ্জ হয়ে এটা একটি টেক্সট লেয়ারে রূপান্তরিত হলো। এখন আমি যদি এটাতে ব্যাকগ্রাউন্ড দিতে চাই, সেজন্য আমাকে কি করতে হবে? অবশ্যই আরেকটি নতুন লেয়ার নিতে হবে, এবং সেই লেয়ারটিকে অবশ্যই এটি নিচে রাখতে হবে। এখানে লেয়ার বিন্যাস ফটোশপে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি লেয়ারকে ঠিকমতো সাজাতে না পারেন, এটা কোনো কঠিন বিষয় না, সিম্পল বিষয়। আপনি শুধু মনে রাখবেন কোন ডিজাইনটার উপর কোনটা থাকবে। যেমন আমি এখানে একটি শেপ দিয়ে বোঝাই। আমি এখানে একটি রাউন্ড শেপ রাখছি। এই শেপটির কালার হচ্ছে রেডটা হচ্ছে না, ওকে, রেড। এখন আমি আরেকটা শেপ নিচ্ছি, ছোট শেপ, যেটির কালার হচ্ছে গ্রিন। এখানে আমি একটি গ্রিন কালারের শেপ নিলাম, এবং আপনি এখানে লেয়ারের ভিতরে এটি যদি চান আরো বড় করে দেখতে, তাহলে এই ফিচারটিকে নিয়ে আসুন উপরে। এখানে দেখুন যে আমার এই ডিজাইনটির জন্য টেক্সট একটি লেয়ার, ইলিপস 2 একটি লেয়ার, ইলিপস 1 একটি লেয়ার, এবং আর কোনো লেয়ার নেই।
তার মানে আমার কোনো ব্যাকগ্রাউন্ড লেয়ার নাই, ব্যাকগ্রাউন্ডটা মূলত এই টেক্সট লেয়ারটাই ব্যাকগ্রাউন্ডের আচরণ করছে। এজন্য আমাকে অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার নেওয়া উচিত। আর ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে যদি আমি কালার করি, আমি একটা জিনিস লেয়ার শর্টিং এর বিষয়টা বোঝাচ্ছি। আচ্ছা, এখন এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার। ওকে, আমি এটাকে একটা কালো ব্যাকগ্রাউন্ডের উপর ডিজাইনটা করব। ওকে, এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি সবার সামনে রাখি তাহলে আমার ডিজাইনটা দেখা যাবে না। এখন আমি যদি চাই যে আমার সামনে একটা আস্তরণ থাকবে আর ভিতরের ডিজাইনগুলো আমি দেখব, সেক্ষেত্রে কিন্তু এটা দিয়ে করা যাবে। যেমন আমি ব্যাকগ্রাউন্ড থেকে কিছু অংশ কেটে নিচ্ছি, তাহলে আমার ওই অংশই দেখা যাচ্ছে। এটা আপনারা বিভিন্ন ক্রিয়েটিভিটি দিয়ে এটাকে কাজে লাগাতে পারেন। কিন্তু যে বিষয়টা এখানে আলোচ্য সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার কখনোই নিচে থাকবে না, এবং এই লেয়ারটির নামগুলো আপনারা ডিজাইন করার সময় সাথে সাথেই দিয়ে ফেলবেন। তাহলে ভবিষ্যতে আপনি খুঁজে পাবেন যে এই কালো অংশটুকু কিসের। এই কালোটা হচ্ছে আমার মেইন ব্যাকগ্রাউন্ড। তাহলে আমি মেইন BACKGROUND। আচ্ছা, আমি যখন ফটোশপে কাজ করি, ফটোশপ যখন একটা পিএইচডি ওপেন করি, তখন দেখা যায় যে এখানে অনেকগুলো গ্রুপিং করে অনেক ফাইল সুন্দরভাবে সাজানো থাকে, এবং প্রত্যেকটারই কিন্তু লেয়ার 1, লেয়ার 2, টেক্সট লেয়ার 1, ইলিপস 1, শেপ 2 এভাবে কিন্তু থাকে না। সবগুলো কিন্তু আলাদাভাবে নাম দেওয়া থাকে। এর কারণে আমার খুঁজে পেতে সুবিধা হয়। যেমন এটা হচ্ছে হেডার, এটা আমার হেডার এরিয়া। আমি যদি হেডার এরিয়াকে আলাদাভাবে দেখতে চাই সেটা আমি করতে পারবো। এখানে স্লাইডার এরিয়া, আমি স্লাইডার এরিয়া যদি মুছে দিই স্লাইডার চলে যাবে। এটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট এরিয়া। মেইন কন্টেন্ট এরিয়া যদি আমি ইন্ডিকেট লেয়ার ভিজিবিলিটি চেঞ্জ করে দিই তাহলে সেটা চলে যাবে। এই জিনিসগুলা যেন ইউজার ফ্রেন্ডলি হয়, আপনার পেজটা যেন ভালো মানের হয়, সেজন্য অবশ্যই লেয়ার শর্টিং করা, লেয়ার গুলোর নাম দেওয়া, লেয়ারগুলো সুন্দরভাবে সাজানো, গ্রুপিং করা, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, আমি সবগুলোই আপনি একটা ডিজাইন করার ক্ষেত্রে সেগুলো কিভাবে গ্রুপিং করবেন, কিভাবে সুন্দরভাবে সাজাবেন, এটি আমি 5 মিনিটের মধ্যে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার হচ্ছে উপরে, মেইন ব্যাকগ্রাউন্ড লেয়ার, কিন্তু এটা থাকবে আসলে সবার নিচে। জাস্ট শুধু ড্র্যাগ করে নিচে নামিয়ে আনুন, এবং যেটার নিচে চলে আসছে সেই পার্টগুলো ভিজিবল হচ্ছে। আসলে এখন সবগুলো পার্টই ভিজিবল হয়েছে, কিন্তু টেক্সটার কালার ব্ল্যাক হওয়ার কারণে সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমি টেক্সটার কালার চেঞ্জ করে দিলাম। ওকে, ওকে, আচ্ছা, এখন আমি যে জিনিসটা, আমার কিন্তু টেক্সট আরও ছিল। এটার মূল কারণ আমার সাইজটা অনেক বেশি বড় হয়ে গেছে। এটাকে কন্টেন্ট, আমি টেক্সটের ব্যাপারটাকে দেখাবো যখন টেক্সট ব্লেন্ডিংটা দেখাবো। ওকে, যেমন এটা হচ্ছে আমার একটা ডকুমেন্ট, এটার শুরুতে আছে ফ্রিল্যান্সিং কেয়ার টেক্সট। আচ্ছা, সাপোজ মনে করুন এখানে আমার আরও কিছু টেক্সট থাকবে, যেমন ডেমো টেক্সট। আচ্ছা, ওকে, তার মানে আমার সেই ডকুমেন্টটিতে এই অংশটুকু হলো টেক্সট। আচ্ছা, আর এছাড়া আছে ইলিপস দুটো। ওকে, ইলিপস মানে এগুলো আমার শেপ। এখন আমি যদি ব্ল্যাক শেপটাকে এখানে লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় মুভ করি, তাহলে দেখা যাচ্ছে সেটি গ্রিন শেপের নিচে চলে যাচ্ছে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আমার গ্রিন শেপটা আছে উপরে, যেটি উপরে সেটি ভিজিবল হবে, যেটি নিচে সেটি ইনভিজিবল হবে। কিন্তু এখন আপনি চাচ্ছেন যে আপনি রেড কালারের ইলিপসটাকে শো করাবেন না, এখন এটিকে একদম ছোট করে, আমি ছোট কিভাবে করছি পরে দেখাবো, এই লেয়ারটা নিচে নিয়ে রেখে দিলেন। হ্যাঁ, এটা তো দেখা যাচ্ছে না। এটাই কি আসলে নিয়ম? এটা আসলে নিয়ম না। আপনি যদি কোনো একটা লেয়ারকে ইনভিজিবল করতে চান, সেটা অন্য কোনো লেয়ারের পিছনে লুকিয়ে না,
এখানে ফটোশপে সুন্দরভাবে দেওয়া আছে, এখানে চোখের মতো একটা আই সিম্বল আছে, যেখানে মাউস নিলেই দেখায় হচ্ছে ভিজিবিলিটি, আমার এখানে আসছে না, ওকে, ইন্ডিকেটস লেয়ার ভিজিবিলিটি। তার মানে আপনি যদি সেই লেয়ারটাকে দেখাতে চান তাহলে অবশ্যই ভিজিবিলিটি অন থাকবে, আর যদি না দেখাতে চান তাহলে অবশ্যই সেটাকে হাইড করে দিবেন। আশা করি লেয়ার কিভাবে হাইড করতে হয় সেটা বুঝতে পারছেন। কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার লেয়ারটা ডকুমেন্টেই থাকবে না, তাহলে সিম্পলি ডিলিট প্রেস করে ডিলিট করে দিন, চলে গেল। ওকে, এখন আমি গ্রুপিংটা কিভাবে করব সেটিও এখনই দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সাপোজ এটা আমার একটা ডিজাইন, যদিও এটা কিছুই হয় নাই, তারপর একটা সুন্দর লাগতেছে। আচ্ছা, ব্ল্যাকের ভিতরে আসলে এই ব্লু এবং রেডটা ভালো ফুটে উঠছে। আচ্ছা, এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে এই ইলিপস দুটোকে, এই দুটো হলো একই জাতীয় জিনিস। এখন আমার পিএইচডিতে এই দুটোকে আমি এক গ্রুপে রাখবো, তাহলে আমি শিফট চেপে বা কন্ট্রোল চেপে, আমি কন্ট্রোল যদি চাপি পরেরটা সিলেক্ট করব, উপরেরটা সিলেক্ট করব, আমি করতে পারছি, মাঝখানে একটা বাদ দিলাম। কিন্তু আমি যদি এখানে শিফট চাপতাম এবং উপরেরটা ক্লিক করতাম তাহলে আমার এর ভিতরে যা আছে সব সিলেক্ট হইতো। এক্ষেত্রে আমাকে কন্ট্রোল চেপে একটা একটা করে সিলেক্ট করে নিতে হবে। ওকে, সিলেক্ট করে কোনো কাজ নেই, জাস্ট শুধু সিম্পলি কন্ট্রোল জি চাপুন। এটা হয়তো শর্টকাটে নাও থাকতে পারে, আপনারা মনে রাখবেন। কন্ট্রোল জি চাপুন, একটি গ্রুপ হয়ে গেল, এটি হচ্ছে গ্রুপ 1। এবং এই গ্রুপ 1 এর ভিতরে দুটো ইলিপস আছে, ইলিপস 1, ইলিপস 2। সাপোজ এটার নাম আমি দিলাম রেড, সরি এটা দেখাই যাচ্ছে গ্রিন, এটার নাম দিলাম গ্রিন এবং এটার নাম দিলাম রেড। আপনার নাম কিভাবে দিবেন, যদি ডাবল ক্লিক করলে হবে, রাইট বাটনে ক্লিক করে রিনেমে ক্লিক রিনেম লেয়ার, এখানে রিনেমটা এখানে রিনেমটা আমি দেখতে পাচ্ছি না, সমস্যা নেই, আপনারা এখানে ডাবল ক্লিক করুন, একটা আরেকটা। ওকে, ডাবল ক্লিক করলে এখানে লেখাটা এডিট মোড চলে আসবে, তখন আপনারা লিখুন রেড শেপ। ওকে, তার মানে এখন এই গ্রুপটারও একটি নাম দিয়ে নিন, যেমন এটা হলো সার্কেল এলিমেন্ট। ওকে, আচ্ছা, এখন এমনও তো হতে পারে যে আমার ব্যাকগ্রাউন্ডটা শুধু একটা ব্যাকগ্রাউন্ড না, এখানে আরও ব্যাকগ্রাউন্ড থাকবে। কিরকম, আমি আরও লেয়ার নিলাম, নতুন একটা লেয়ারটা চলে আসলো আগের ব্যাকগ্রাউন্ডটার উপরে, তার মানে এটি প্রাধান্য পাচ্ছে নতুন যেটা নিচ্ছি। ওকে, এখন এটিতে আমি কালার দিব হচ্ছে অন্য কালার। কিভাবে, জাস্ট শুধু কালার পিকারে ক্লিক করে এখানে ডজার আছে। এটা অত্যন্ত মজার একটা বিষয়, যখন আপনি একটা নির্দিষ্ট জিনিস থেকে কালারকে ডজ করে নিতে চান তখন জাস্ট শুধু ডজার দিয়ে আপনি ক্লিক করুন, সেই কালারটি সিলেক্ট হয়ে যাবে। আপনার একটি পিএইচডির কালার পিক করতে হবে, তাহলে জাস্ট শুধু সিম্পলি ক্লিক করুন, তারপর যদি কমাতে বাড়াতে হয় সেটা করে নিতে পারেন। আর আপনি চাইলে সরাসরি HTML কোডও ব্যবহার করতে পারেন এখানে। যেমন আমি যদি রেড চাই, রেডের কোড হচ্ছে F00, 3টা 0 দিলেই হয়ে যায়, কারণ এই হ্যাক্স কোডগুলো 3 ডিজিট বা 6 ডিজিটে প্রকাশ করা যায়। তো যাই হোক, আপনি চাইলে রেড নিতে পারছেন, আমি রেডটাই নিচ্ছি। ওকে, এখন আমার ব্রাশের কালার হচ্ছে রেড, আমি যেদিকে যাচ্ছি রেড হচ্ছে। ওকে, আমি চাচ্ছি ব্রাশটা এত বড় থাকবে না, ছোট করতে হবে। কি করব, এটার জন্য আমাকে এখানে অপশন খুঁজে বের করা দরকার নেই, রাইট বাটনে ক্লিক করে জাস্ট সিম্পলি রাইট বাটনে ক্লিক করে সাইজটাকে কমিয়ে দিন। আপনার সাইজ অটোমেটিকলি কমে গেছে, আপনি সাইজটাকে বাড়িয়ে দিন, সেটা বৃহৎ আকার ধারণ করেছে এবং এক ক্লিকেই আপনার পুরো ডকুমেন্টের কালার চেঞ্জ। ওকে, এখন আপনি যদি চান যে এটার ডিজাইনের সুবিধার্থে আমি অন্য ধরনের ব্রাশ ব্যবহার করব, আমি এটা কিভাবে আনলাম যদি আপনারা না বুঝতে পারেন, সিম্পলি ব্রাশ টুলটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলে আপনারা একটি নতুন উইন্ডো পাবেন, যেখানে ব্রাশের হার্ডনেস, সাইজ এবং বিভিন্ন ডিজাইন দেওয়া আছে। এখন
আমি চাচ্ছি যে এখানে কিছু নিচের দিকে বেশ কিছু মজার মজার ডিজাইন দেওয়া আছে, মজার মজার ব্রাশ আছে। আপনারা চাইলে নিজেরাই মজার মজার ব্রাশ তৈরি করতে পারেন। কিভাবে ব্রাশ তৈরি করবেন ইনশাআল্লাহ 3 মিনিটের ভিতরে আমি এটা দেখাবো। মানে ব্রাশটা তৈরি করতে আপনাদের দেখাতে সময় লাগবে 3 মিনিট। সো এটা টিউটোরিয়ালের শেষের দিকে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমি চাচ্ছি যে এই ব্রাশটা ব্যবহার করব। ব্রাশটা ক্লিক করেই আমি এখানে ব্যবহার করতে পারছি। ওকে, আমি চাচ্ছি যে এগুলো বড় হবে, সেজন্য আমাকে ব্রাশ সাইজটাকে বড় করে নিতে হবে। এটার কিবোর্ড শর্টকাট হচ্ছে থার্ড ব্রেকেট, এখানে আছে আপনারা কিবোর্ড। আমি এখানে দিয়ে দেখাচ্ছি। ওকে, যেমন আপনি কিন্তু সাইজ দেখতে পাচ্ছেন। আমি যদি বড়টা সিলেক্ট করি এখানে দেখা যাচ্ছে অনেক বড়, আমি যদি একটা ক্লিক করি অনেক, এবং এর ক্ষেত্রে ব্রাশের রেজুলেশনটা ব্রেক করছে। আচ্ছা, আমি যদি সাইজটাকে কমিয়ে দেই, এতটা কম না, ওকে, দেখেন নিচের দিকে একটি ডিজাইন চলে আসলো। আচ্ছা, আপনারা কি আমার এই টিউটোরিয়ালের এই যে পেজগুলো করছি এগুলো কি আমার সেভ করা দরকার আছে? এগুলো কি আপনারা চাইবেন? আপনি চাইলে এভাবে খুব সহজেই ব্রাশ ব্যবহার করে আপনি ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারতেছেন। এখন আমি তো চাইলে এই ডিজাইনটা আমি সরাসরি মেইন ব্যাকগ্রাউন্ডের উপরেও করতে পারতাম, কিন্তু আমি কেন নতুন লেয়ার নিলাম? নতুন লেয়ারটা নেওয়ার উদ্দেশ্যই হলো আমি যদি এখন এটাকে মুভ করি, যেখানে ইচ্ছা সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে দিতে পারবো। শুধু তাই না, এটিকে আমি ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্টও দিতে পারবো। আমি চাইলে এটিকে ঘুরিয়ে কন্ট্রোল টি চেপে রাইট বাটনে ক্লিক করে রোটেট করে আমি এটাকে ব্যবহার করতে পারবো। আচ্ছা, এটা যেহেতু একটা আপনারা সোর্স নেবেন, তো জিনিসটাকে সাজিয়ে ফেলি। আচ্ছা, তো এখন আমার এটা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এখন আমি চাচ্ছি যে এটা এক্সটেন্ড করব উপরে। এজন্য সিম্পলি যে লেয়ারটাকে আপনারা এক্সটেন্ড করতে চান, যে লেয়ারটাকে আপনারা ডুপ্লিকেট করতে চান, সেটার উপর মাউস রেখে অল্টার চেপে, অল্টার কন্ট্রোল না অল্টার চেপে দেখবেন মাউসের কার্সরের কালার চেঞ্জ, একটা হোয়াইট একটা ব্ল্যাক এরো, তার মানে এটা ডুপ্লিকেট হবে। এখন আপনি যদি সিম্পলি উপরের দিকে টানেন তাহলে আরেকটা লেয়ার চলে এসেছে। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে এখানে এই অংশটুকুতে আমি রেক্টেঙ্গুলার মার্কিং টুল ওপেন করছি। ওকে, এই অংশটুকুতে লেয়ার ডুপ্লিকেট আছে। কিরকম? নিচের লেয়ারটাও শো করছে, উপরের লেয়ারটাও শো করছে, তাই না? আচ্ছা, এটা করবে না যদি আপনি লেয়ারটাকে ওভাবে সাজান, অথবা আপনি যদি ডিলিট করে দেন। তারপর ওভাবেই ঠিক ভাবে আপনাকে ডিলিট করতে হবে, সেক্ষেত্রে কন্ট্রোল এক্স চলে গেল। এটাকে আরো নিখুঁত করতে পারেন আপনি যদি চান। এখন আপনি যদি চান আপনার এই লেয়ারটাকে কোনো প্রকার না কেটে, ওই যে লেয়ার অর্ডারের কথা যেটা বললাম সেভাবে আপনি এটা ব্যবহার করবেন। সাপোজ আমার লেয়ারটা হচ্ছে দুটো লেয়ার একসাথে। এখন আমি চাচ্ছি যে এই লেয়ারটার 1 নম্বর লেয়ারের উপর কপি লেয়ারটা থাকবে। আচ্ছা, দুটোই ট্রান্সপারেন্ট হওয়ার কারণে আমার দুটোই শো করবে। এখন সেক্ষেত্রে যে লেয়ারটা বেশি অংশ আছে সেই লেয়ারটা থেকে সেই অংশটুকু আমার মুছে ফেলতে হবে। যেমন আমি এখান থেকে এতটুকু মুছে ফেলছি। ওকে, এবং আমি এটাকে একটু সরিয়ে আনছি, কন্ট্রোল টি চেপে আমি একটু বর্ধিত করে দিচ্ছি, এবং এটা আর বোঝা যাবে না। ওকে, আচ্ছা, এখন আমি চাচ্ছি এখানে দুটো লেয়ার আছে, কিন্তু আসলে আমার এটা দরকার একটা লেয়ার। তার মানে বাম পাশে ওই যে ডিজাইনটা একটা লেয়ারে থাকবে। এগুলো কিন্তু একটু অ্যাডভান্স বিষয়, এগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। আচ্ছা, এখানে লেয়ার 1 এবং লেয়ার 1 কপি, অবশ্যই সেটা ব্যাকগ্রাউন্ডের উপরে। এই দুটো লেয়ারকে আপনি একত্রিত করতে চান। একত্রিত করার ফাংশনটির নাম হচ্ছে মার্জ। আপনি দুটো লেয়ার সিলেক্ট করুন,
রাইট বাটনে ক্লিক করুন, মার্জ লেয়ার্স এটা সিলেক্ট করুন, আপনার এক লেয়ারে পরিবর্তিত হলো। এবং আপনি যদি এখানে ইনভিজিবল করে দেন, ওয়াও, নেই, তার মানে আপনি এখানে একটি লেয়ারে রূপান্তর করে ফেলছেন। ওকে, এখন আপনি যদি চান যে আবার ডান পাশেও একই রকম ডিজাইন করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি এটাকে মার্জ না করতেন, আপনাকে দুইবার চারবার একটা কাজ করতে হতো। এখন আপনি খুব সহজেই এটাকে পুরোপুরি অল্টার চেপে সরাসরি নিয়ে আসতে পারছেন। আসলে আমার সাজানোটা সঠিক ছিল না, একটু আপ ডাউন হয়ে গেছে, এই কারণে উপরের ঘাসগুলোকে বড় মনে হচ্ছে। আচ্ছা, এটা কোনো সমস্যা না, এটাই একটা ডিজাইন। ওকে, এখন আমি এটাকে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসলাম, কিন্তু এটাকে আমাকে সম্পূর্ণ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হবে। এজন্য যেটি করতে হবে সেটি হলো কন্ট্রোল টি, রাইট বাটন, রোটেট 180 ডিগ্রি, এবং সেটি হয়ে গেছে। এখন আপনি যদি চান এই দুটো লেয়ারকে মার্জ করে, আমি আবার মার্জ করছি, একত্রিত করে একটা লেয়ার করতে পারেন। তার মানে পুরোটাই আমার একটা ব্যাকগ্রাউন্ড বর্ডার। আচ্ছা, আপনি যদি চান যে না, আমার একটা থাকবে লেফট বর্ডার ইমেজ, আর একটা হচ্ছে, এটা কি আসলেই লেফট? না, এটা রাইট, আর রাইট, আর এটা হচ্ছে লেফট বর্ডার। ওকে, আপনি চাইলে এই দুটো জিনিসকে আলাদাভাবে কালার চেঞ্জ করতে পারেন। কিভাবে? কন্ট্রোল ইউ চাপুন, হিউ প্যালেটটা আনুন, এবং সেখান থেকে ইচ্ছামতো কালারের হিউটা পরিবর্তন করে কালারটাকে চেঞ্জ করতে পারেন। তাও যদি না বুঝেন, কন্ট্রোল বি চাপুন, আপনি এখানে ইচ্ছেমতো ব্লুর পরিমাণ বাড়ান, গ্রিনের পরিমাণ বাড়ান, ইয়েলোর পরিমাণ বাড়ান, কালারটাকে পুরোপুরি এভাবে খুব সহজেই চেঞ্জ করে নিতে পারেন। ওকে, এখন আমি যে জিনিসটি দেখাবো সেটি হচ্ছে, এই লেয়ারটাকেই আমি নিচের দিকে দেখাবো। একজন প্রশ্ন করলেন কিভাবে ব্রাশের মাল্টি কালার ব্যবহার করেছি। আসলে আমি নিচে যে দুটো কালার সিলেক্ট করে রেখেছি, এটার অনুপাতে আমার ব্রাশের কালার নির্ধারিত হয়েছে। যেমন এখন যদি আমি কালারটাকে আমি চেঞ্জ করছি না, কারণ চেঞ্জ করলে একটা ছবিটার একটা ডিজাইনটার তারতম্য হবে, কালার কনসেপ্টটা ভুল হবে। এ কারণে আমি সেম ব্রাশই ব্যবহার করছি। ব্রাশ ব্যবহার করার জন্য ব্রাশ টুলে চলে যান, ব্রাশ টুল সিলেক্ট করুন, এখান থেকে ইচ্ছে মতো ব্রাশ বেছে নিন। আমি সেম ব্রাশটাই নিচ্ছি, এবং ব্রাশ দিয়ে আমি ব্রাশের সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি, এবং আমি এটাকে অঙ্কন করছি। এখন একটা জিনিস খেয়াল করুন, আমি কিন্তু অঙ্কন করলাম রাইট বর্ডারের উপর। তার মানে এই যে ডিজাইনের ক্ষেত্রে লেয়ার সিলেকশন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এখন এই লেয়ারের উপরে কাজ করেন, তাহলে এই লেয়ারটা কিন্তু আর এখন রাইট বর্ডার থাকলো না, রাইট বর্ডারের ভিতরে নিচের অংশটুকু চলে আসলো। তাহলে কি করতে হবে? অবশ্যই আমার যে বটম বর্ডারটা ছিল একটা নতুন লেয়ারের ভিতর, যেটার নাম আমি দিলাম বটম বর্ডার, এবং সেই বটম বর্ডারের উপর সিলেক্ট করে আমি ডিজাইনটা অঙ্কন করব। এখন আপনি চাইলে খুব সহজেই ইচ্ছে মতো নিজের মতো করে এই ব্রাশগুলো বানিয়ে নিতে পারেন। আপনি চাইলে এই ব্রাশগুলো ডাউনলোড করতে পারেন। কিভাবে ডাউনলোড করেন, কিভাবে এই ব্রাশগুলো অ্যাডভান্স জিনিসগুলো, রিসোর্সগুলো অনলাইন থেকে ডাউনলোড করে ব্যবহার করতে হয়, তা আমি ইনশাল্লাহ টিউটোরিয়ালের শেষ অংশে দেখাবো, একেবারে শেষ পার্টে। ওকে, এখন এটি হচ্ছে আমার বটম বর্ডার। এই বটম বর্ডারটাকে যদি আমি আর একটু রিয়েলিস্টিক করতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, কন্ট্রোল টি চেপে রাইট বাটনে ক্লিক করে এখানে দেখেন ডিসটোর্ট। এখন ডিসটোর্টে ক্লিক করার পর আপনি এখানে প্রত্যেকটি কর্নার থেকে, এখানে যতগুলো কর্নার আছে এই লেয়ারের, সবগুলোকে অ্যাঙ্গেলে টানতে পারবেন। আমি এটাকে আসলে এটা ঘাস কখনো এভাবে ফেলে রাখলে রিয়েলিস্টিক হবে না, এটা
টেবিল দেখাতে, অনেক একটা টেবিলের উপর ডিজাইন, একটা টেবিল অঙ্কন করার ক্ষেত্রে একটি কাঠকে মাটিতে ফেলে রাখা হয়েছে এরকম লুক দিতে, এরকম রিয়েলিস্টিক ডিজাইন দিতে এটা দরকার হয়। তো আমি এটা পরবর্তীতে ব্যবহার করে দেখাবো। তো এখন দেখা যাচ্ছে যে আমার বর্ডারে এবং দুই পাশে আলাদা আলাদা ব্রাশ দিয়ে আমার ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়েছে। এখন যদি সবগুলোকে আমি একত্রিতভাবে মার্জ করি তাহলে কিন্তু পুরোটাই আমার এক হয়ে যাবে এবং একটা প্রেসেই সবগুলো হাইড হয়ে যাবে। এখন আমি যদি চাই না আমার ডিজাইনের জন্য সবগুলোকে আলাদা আলাদাভাবে ভবিষ্যতে মডিফাই করা দরকার হতে পারে, এ কারণে আমি তিনটাকে একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি, ব্যাস আর একটা গ্রুপ হয়ে গেল। এই গ্রুপটার নাম হচ্ছে গ্রুপ 1, যেটা হচ্ছে রাইট বর্ডার। আমার বটমটা আসেনি, আমি আবার গ্রুপ করছি, বটমটাও সিলেক্ট করি। আমার তিনটা লেয়ারকে একত্রিত করে কন্ট্রোল জি চাপার ফলে আমার একটি গ্রুপ ওপেন হলো, যেই গ্রুপটির নাম আমি দিব এখন বর্ডার। ওকে, তার মানে খুব সহজেই আমি আমার পেজটি থেকে বুঝতে পারবো যে এটি একটি বর্ডার। এখন এটার ভিতরে গিয়ে গিয়ে আমি একটি একটি করে চেঞ্জ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন আপনি চান যে টেক্সটগুলোকে আলাদা একটি গ্রুপ করার জন্য, ব্যাস টেক্সটগুলোকেও কন্ট্রোল জি চাপুন, একটা গ্রুপ হয়ে যাক। এটার নাম হবে এডিটেবল টেক্সট। তার মানে আপনার ডিজাইনটির এই অংশটি এডিটেবল এবং এই টেক্সটটি আপনি ইচ্ছে মতোই এডিট করতে পারবেন। তো আশা করি এই ডিজাইনটা আপনারা বুঝতে পারছেন। আমি বটম বর্ডারটাকে হাইড করে ফেলছি, আমি অন করে দিচ্ছি এবং আমি এটার সোর্স কোড দিয়ে দিব। আপনারা ইচ্ছে করলে ব্রাশ দিয়ে আরও জটিল জটিল জিনিস তৈরি করে আমাদের গ্রুপে শেয়ার করবেন। তো আমি যেহেতু এটাকে এই সোর্সটা দিচ্ছি, তো আমি একটু সুন্দর করে দিই। যেমন এখানে ফ্রিল্যান্সিং কেয়ার লেখাটাকে আমার আরেকটু ছোটো করতে হবে। আমি লেখাটা সিলেক্ট করলে উপরে আমি ফন্ট সাইজ দেখতে পাবো, অথবা কন্ট্রোল টি চাপলেই আমার ফন্ট প্যালেট ওপেন হবে। এখান থেকে আমি ফন্ট সাইজটা কমাতে পারবো, ফন্ট ছোট করতে পারবো। ওকে, এখন আমি যদি ডেমো টেক্সটটাকে চেঞ্জ করতে চাই, এখান থেকে চেঞ্জ করতে পারছি। ওকে, আমি যদি সার্কেলটাকে একটু মুভ করতে চাই তাহলে এটাও মুভ করছি। ওকে, আসলে আমার বর্ডারের নিচের বটমটা সুন্দর লাগছে না, এই কারণে একটু হিবিজিবি লাগছে। আমি এটাকে সুন্দর করে দিই। ওকে, এখন মোটামুটি টপে আমি দিলাম না ইচ্ছে করে বর্ডারটা। এখন যে নিচের যে এডিটেবল যে টেক্সটের ভিতর ডেমো টেক্সটটা আছে, সেই ডেমো টেক্সটটাকে আপনি ইচ্ছে মতো মুভ করতে পারছেন। ওকে, আমি এটা এই জায়গায় রাখলাম। আমি এখন টেক্সটের যে ডিজাইনটা সেটাও এই টিউটোরিয়ালেই দেখিয়ে দিই। যেমন আপনি যদি টেক্সটটাকে বিভিন্ন ইফেক্ট দিতে চান তাহলে সেই লেয়ারটাকে সিলেক্ট করুন, রাইট বাটনে ক্লিক করুন, ব্লেন্ডিং অপশনে চলে যান। এখানে আপনার সমস্তটাই আপনার লেয়ার স্টাইল। এখান থেকে আপনি বেভেল এমবস সিলেক্ট করতে পারেন, আপনি ড্রপ শেডও সিলেক্ট করতে পারেন, আপনি আউটারগুলো দিতে পারেন, গ্রেডিয়েন্ট দিতে পারেন, আপনি ইচ্ছে করলে সুন্দর সুন্দর প্যাটার্ন দিতে পারেন। এখানে অনেকগুলো প্যাটার্ন আছে আমার কাছে, যে প্যাটার্নগুলো ফটোশপে ডিফল্টভাবে থাকবে না, প্যাটার্নগুলো আপনারা ডাউনলোড করতে পারেন। এই প্যাটার্নগুলো ডাউনলোড করে কিভাবে ব্যবহার করতে হয় ইনশাআল্লাহ আমি টিউটোরিয়ালের একদম শেষ পার্টে দেখাবো। তো এইভাবে আপনি লেখাকে ডিজাইন করতে পারেন খুব সহজেই। তো আপনাদেরকে আমি খুব অল্প সময়ের ভিতরে দেখালাম কিভাবে লেখাতে প্যাটার্ন যুক্ত করা যায়। আচ্ছা, এই প্যাটার্নটা যদি আমি নিজে তৈরি করতে পারি তাহলে অত্যন্ত জিনিসটা সুন্দর হয় এবং এটা ওয়েব ডিজাইনের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যা আমি দেখাচ্ছি টিউটোরিয়ালের পরের অংশে। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।